নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। দুপুর দুটোর খবর দিনভর নিয়ে আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। আশ্বাস মিলেছিল, কিন্তু তারপর তার কোনো বাস্তবায়ন অন্ততপক্ষে দেখা যাচ্ছে না। কথা বলছি আরজি কর নিয়ে। আরজি করে লিফট বিভ্রাটে মৃত্যুর ঘটনায় প্রশ্ন উঠেছিল লিফটম্যান কোথায়। আশ্বাস মিলেছিল হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে যে লিফটে লিফটম্যান থাকবে, কিন্তু না, সেই ছবি দুদিন পেরিয়ে যাওয়ার পরেও দেখা গেল না। আরজি করে লিফট বিভ্রাটে মৃত্যুর ঘটনার পর নিরাপত্তা বাড়ানোর আশ্বাস দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। জানানো হয় হাসপাতালের প্রতিটি লিফটে রাখা হবে লিফটম্যান। তবে ঘটনার দুদিন পেরিয়ে গেলেও বাস্তবে সেই ছবি দেখা যাচ্ছে না। কথা বলবো, রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক, লিফট খালি, চেয়ার ফাঁকা, লিফটম্যান নেই, এই ছবিটা তো হওয়ার কথা ছিল না। প্রত্যেকটা লিফটে লিফটম্যান থাকবে, কিন্তু তার বাস্তব চিত্র একেবারেই মিলল না। তোমায় দেখাবো এই সেই এমার্জেন্সি বিল্ডিং, যার প্রায় দুটি লিফটেই সমস্যা রয়েছে, এমনটা কিন্তু রোগীর পরিবাররা অভিযোগ করছিল। এবং গত পরশুদিন এর 3 নম্বর যে লিফটটি, সেটি মেনটেন্যান্সেরও কাজ করা হচ্ছিল, এবং তারপর থেকে লিফটগুলিতে যেমন লিফটম্যান রাখার কথা বলা হয়েছিল, সেই রকম ছবি কিন্তু আর সকাল থেকে ধরা পড়েনি। আমাদের কাছে যে ছবি উঠে এসছে, বেশিরভাগ লিফটেই কোথাও লিফটম্যান নেই, এবং কয়েকটি রৌনক সঙ্গে থাকো। না, ছিল না। সাধারণ মানুষ যারা লিফট চালাতে পারে না বা বুঝতে পারে না, যাদের মানে হার্ট দুর্বল, তাদের তো ভয় একটু লাগবেই। লিফটম্যান তো রাত্রে তো ঘুমায়, লিফটম্যান বাইরে ঘুমায়, কোনো পাওয়া যায় না, অনেক সব টিপে যেতে হয়। বড় প্রশাসন, যারা হসপিটাল প্রশাসন আছে, এরা তো এদের তো স্টেপ নেওয়া দরকার, এই ব্যাপারগুলো তো শুধরানো দরকার। সব নিজেরাই টিপে উঠতে হচ্ছে। লেফটের ভেতরে ওদের লোক কেউ নেই, শুধু মনে হয় পেশেন্টের লোক। আমরা একা একাই উঠছি, একা একাই নামছি। ভয়েতে মানে কি হচ্ছে মনের ভেতরে আমরাই জানি। মনের ভেতর কি হচ্ছে এখানে যারা রোগীর আত্মীয় পরিজনরা আসছে তারাই বুঝতে পারছেন। ছেলের হাত ভেঙে গিয়েছিল, তার জন্য ট্রিটমেন্ট করাতে এসেছিলেন অরূপ বন্দ্যোপাধ্যায়। তার যে এইভাবে আরজি করে লিফট আটকে মৃত্যু হবে, এই কথা তো তিনি জানতেনও না। তার পরিবারও এখনো পর্যন্ত সেই ঘটনা মনে করে শিউরে উঠছেন। আরও একবার চলে যাব, সহকর্মী রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক, হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, স্বাস্থ্য দপ্তর রিপোর্ট চাইছে, যা হওয়া দরকার তা কিন্তু আদৌ হচ্ছে না। তাহলে এই ধরনের বিভ্রাট কি আগামীতেও হতে থাকবে? দেখে একেবারে সেইটারই কিন্তু দুশ্চিন্তা করছেন এখানকার রোগীর পরিবাররা। তারা যে অভিযোগটা করছে, প্রত্যেক দিনই প্রায় 2 থেকে 3 বার তাদেরকে এই বিল্ডিংয়ে যাতায়াত করতে হয়। সেখানে বেশ কিছু লিফটের সমস্যা এখনও দেখা যাচ্ছে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথা হলো, যখন এরকম একটি দুর্ঘটনা ঘটলো, তার যেখানে অভিযোগ উঠছে লিফটম্যানের বিরুদ্ধে, সেই সময় লিফটম্যান উপস্থিত ছিল না। তারপর থেকে হাসপাতাল কর্তৃপক্ষ আশ্বাস দেয় যে প্রত্যেকটি লিফটে লিফটম্যান থাকবে, কিন্তু দেখা যাচ্ছে বেশিরভাগ লিফটেই লিফটম্যান নেই। এবং যে কয়েকটি লিফটে এই লিফটম্যানদের জন্য একটি চেয়ার রয়েছে, সেই টুলেও লিফটম্যানদের দেখা মিলছে না। অর্থাৎ এখনও রোগীর পরিবারদের আতঙ্কের মধ্যেই এই লিফট ব্যবহার করতে হচ্ছে। এবং শুধু তাই নয়, এই এমার্জেন্সি বিল্ডিংয়ের বেশ কয়েকটি লিফটে কিন্তু এখনও সমস্যা দেখা যাচ্ছে, এমনটাই রোগীর পরিবারের অভিযোগ। এবং আমাদের কাছে ভিডিও রয়েছে যে গত পরশুদিন যখন এখানে এই ট্রমা কেয়ার সেন্টারে অরূপ ব্যানার্জি লিফটে আটকে মৃত্যু হয় লিফট বিভ্রান্টের জেরে, সেই দিনও কিন্তু এই বিল্ডিংয়ের বেশ কয়েকটি লিফট মেনটেনিংয়ের কাজ চলছিল, এবং সেখানে সারাই করার কাজ চলছিল। তারপরেও লিফট খারাপের একটা অভিযোগ উঠছে রোগীর পরিবারের তরফ থেকে, এবং লিফটের মধ্যে কোনো রকমভাবে লিফটম্যানের দেখা মিলছে না। প্রশ্ন উঠছে, তাহলে এরকম একটা ঘটনা ঘটে যাওয়ার পরও হাসপাতাল কর্তৃপক্ষ কি ভূমিকা নিচ্ছে? তাদের উদাসীনতা কিন্তু কার্যত স্পষ্ট, এবং তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করলে তারা কোনো রকম কিন্তু এই বিষয় নিয়ে মুখ খুলতে চায়নি। বেশ, আরজি করে লিফটে আটকে মৃত্যু, নিরাপত্তা রক্ষীর ভূমিকায় ক্ষুব্ধ পরিবার। এই ঘটনায় গ্রেফতার 5, তদন্তে লালবাজারের গোয়েন্দা বিভাগ। আজকে আমাদের ছেলেটাকে মার্ডার করে দিয়েছে আরজি কর। আমাদের ছেলেটা চিৎকার করেছে বাঁচার জন্য, বাঁচাও বাঁচাও। প্রচণ্ড গাফিলতি, সিকিউরিটি গার্ড তো প্রচণ্ড ইরেসপন্সিবল। বৃহস্পতিবার গভীর রাত আরজি কর হাসপাতালে লিফটে আটকে প্রাণ যায় দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়ের। এই ঘটনায় ট্রমা কেয়ার সেন্টারে নিরাপত্তা রক্ষীর ভূমিকায় ক্ষুব্ধ মৃতের পরিজনরা।
প্রচণ্ড গাফিলতি, সিকিউরিটি গার্ড তো প্রচণ্ড ইরেসপন্সিবল। বললাম যে ওপর টয়লেট আছে, একটু বাচ্চাটা টয়লেট করো, না না ওপরে টয়লেট করা যাবে না, নিচে লিফটে করে। যদি না উঠতে হতো তাহলে আমার ভাইয়ের এই পরিণতি হতো না। আর পার্টি সক্রিয় কর্মী, অ্যাক্টিভ কর্মী ছিলেন। দিদির কাছে একটাই আবেদন আমার, যারা যারা ওর এর সাথে যুক্ত আছে, মৃত্যুর সাথে, তাদের যেন বেল না হয়, তাদের চরম থেকে চরম শাস্তি। তাহলে আমার ভাই আত্মা শান্তি পাবে। এবং ভাইয়ের বউ MSc পাস, বিএড করা, ওর যেন একটা গভর্নমেন্ট সার্ভিস পায়। আমি ডাক্তারের কাছে পায়ে ধরতে বাকি রেখেছি, ওটির ডক্টরের কাছে, তারাও হেল্প করেনি কোনো। ছেলের চিকিৎসা করাতে গিয়ে লিফটে আটকে প্রাণ গেছে বাবার। এই ঘটনায় অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে পুলিশ। শুক্রবার রাতে গ্রেফতার করা হয় মিলন কুমার দাস, বিশ্বনাথ দাস এবং মানস কুমার গুহ নামে 3 লিফটম্যানকে। শুভদীপ দাস এবং আশরাফুল রহমান 2 নিরাপত্তারক্ষীকেও গ্রেফতার করে পুলিশ। তাদের 27 মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। এই যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাতে যে 5 জন যে আজকে গ্রেপ্তার করে পাঠানো হয়েছে, তাদেরকে শাস্তি দেওয়া হোক, এটা তো আমাদের প্রেয়ার ছিল। যাতে তাদের জামিনটা নাকচ করা হয়, সেটাও আমাদের প্রেয়ার ছিল। কিন্তু আমাদের সাবমিশন এবং আসামিদের যে যারা অ্যাডভোকেট আছে, তাদের সাবমিশন শুনে কোর্ট 7 দিনের পিসি প্রেয়ার অ্যালাউ করেছে এবং পরবর্তী তারিখ দিয়েছে 27 তারিখে। আরজি করে লিফটে আটকে মৃত্যু, তদন্ত শুরু করেছে লালবাজারের গোয়েন্দা বিভাগ। শনিবার আরজি করে যায় ফরেনসিক টিম। তারা লিফট এবং বেসমেন্ট থেকে নমুনা সংগ্রহ করে। হাসপাতালে যান লালবাজারের হোমিসাইড শাখার 3 সদস্য। তারা খতিয়ে দেখছেন লিফটে যান্ত্রিক ত্রুটি রয়েছে নাকি গাফিলতির কারণে মৃত্যু। ঘটনার সময় কারা ডিউটিতে ছিলেন, সেই জুনিয়র ডাক্তার, নার্স, নিরাপত্তা কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তকারীদের নজরে সিসি ক্যামেরার ফুটেজ। বৃহস্পতিবার রাতে বেসমেন্টে লিফট আটকে যায়। লিফটের বাইরে কোলাপসিবল গেট। সেই গেটের চাবি কার কাছে ছিল, তাকে কি ফোন করা হয়েছিল? এই সব বিষয়গুলি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। লিফটের ভেতর কিরকম মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে তা ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে স্পষ্ট। সেখানে বলা হয়েছে, মৃতের শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন, পাঁজরের হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, ফুসফুসেও আঘাতের চিহ্ন, হার্ট এবং মাথায় গুরুতর আঘাত লেগেছে, আঙুলের হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, কিডনি ফেটে গেছে। এই ঘটনার পর থেকে লিফট নিয়ে আতঙ্কে অন্য রোগীদের আত্মীয়রা। 1 তারিখে আমার পেশেন্ট ভর্তি হয়েছে। 1 তারিখে আমরা থেকে যতবার গেছি কোনো লিফটম্যান নেই। একটা টুল আছে একটা, কিন্তু আর লিফটম্যান আমি কিন্তু দেখিনি। ভয় তো করে, একটা দুর্ঘটনা, এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে, আজকে ওইখানে ঘটেছে, কালকে আমাকে ঘটতে পারে, আমাকে জায়গা অন্য একজনের ঘটতে পারে। 1 ঘন্টা মতন কালকে ছিল, আজকে কেউ নাই। নিউজ 18 বাংলা। স্বামীর মৃত্যুর ভয়ঙ্কর অভিজ্ঞতা চোখের সামনে। স্বামীর মৃত্যু দেখেছেন। আরজি করে লিফট বিভ্রাটে মৃত্যু অরূপ বন্দ্যোপাধ্যায়ের। স্বামীর মৃত্যুর সাক্ষী স্ত্রী সোনালী দত্ত বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে ছেলের চিকিৎসা করাতে গিয়ে লিফট বিভ্রাটে স্বামীর মৃত্যু। কিছুতেই ভুলতে পারছেন না সেই ভয়ঙ্কর স্মৃতি। লিফটে উঠেছি আর লিফটে 4 তো প্রেস করেছি, তো লিফট মানে প্রথমে উঠে আবার নামতেই থাকে একদম বেসমেন্টে গিয়ে থামলো। দরজাটা খুললো, আমরা দেখতে পাচ্ছি যে কলাপসেবল লাগানো। তো আমরা তো যথারীতি হেল্প করছি। আমরা ওই ছোট গেটটার মধ্যে একটু দাঁড়িয়ে চিৎকার করছিলাম। হাজবেন্ড দরজার সেন্সারে, যাতে দরজাটা না বন্ধ হয়ে যায় সেই জন্য সেন্সারে দাঁড়িয়ে, মানে সজোরে দরজাটা লাগে। ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে আমি আমার ছেলে দুমড়ে মুচড়ে রাউন্ড লেভেলে যে গর্তে পড়ে যায়, আমরা পড়ে গেলাম আর ও লেগে গিয়ে একদম পুরো ওপরে উঠে গেল। তারপরে বাইরের যে দরজা সেটা দেখছি লেগে গেল একটু পরে। তারপরে দেখছি ওপর থেকে আমার হাজবেন্ডের রক্ত ঝরে ঝরে আমার গায়ে পড়ছে। একটু আবার উঠেছে, আবার আমার কোলে এসে বডিটা পড়লো। ছেলেটাকে আমাকে দেখতে হবে, আমি আর কিচ্ছু চাই না। ছেলেটাকে আমাকে মানুষ করতে হবে। আমার জন্য আমি কিছু চাই না, যাদের জন্য মানে অ্যাকচুয়াল যেটা সেটা দেখা হোক, মানে আর কারো যাতে এরকম পরিণতি না হয়, মানে এটা ভাবা যায় না। খুব কষ্ট পেয়ে সবার ওপর আস্থা আছে, দিদির ওপরও আস্থা আছে। চলছে, এফএসটি চলছে, এসএসটি এফএসটি চলছে ওখানে।
তারপরে আমরা ভালনারেবল এরিয়া ভিজিট করছি, ভালনারেবল হ্যামলেটস ভিজিট করছি, ভালনারেবল পারসন সঙ্গে যারা আছেন এরকম ওনাদের সঙ্গে যোগাযোগ করছি, বিভিন্ন রকম প্রিভেন্টিভ অ্যাকশন হচ্ছে। তারপরে পুলিশ প্রেজেন্স অ্যান্ড পুলিশ ভিজিবিলিটি বাড়ানোর জন্য আমরা মুভমেন্ট করছি, চারদিকে আমাদের পেট্রোলিং হচ্ছে, পুলিশ অফিসার বিভিন্ন এলাকা ভিজিট করছেন। তো যেরকম ব্রিফিং আমরা করেছি আমাদের সিনিয়র অফিসারকে, অফিসার ইনচার্জ অ্যান্ড বাকি সিনিয়র অফিসারকে, ওই রকমই আমরা অফিসার ইনচার্জদের বলেছি ওনারাও গিয়ে ওনাদের যে মানে অন্যান্য যারা আছেন অফিসার এবং থানার ফোর্স ওনাকেও ব্রিফিং করবেন বিভিন্ন ডিউটি ক্ষেত্রে, বিভিন্ন রকম টাইম টু টাইম যে গাইডলাইন্স দেওয়া হয়েছে ওই গাইডলাইন্সগুলো ফলো করার জন্য। তো এই নিয়ে আজকে আলোচনা হচ্ছে, মিটিং হচ্ছে। সম্প্রতি দেখা যাচ্ছে ভাঙড়ে বেশ কিছু পলিটিক্যাল ক্লাস হচ্ছে, মারামারি হচ্ছে, এই বিষয় নিয়ে আলাদাভাবে স্পেসিফিক কিছু ব্যবস্থা? পলিটিক্যাল ক্লাস তো হয়তো আগে এরকম হিস্ট্রি আছে, বাট ওটাই তো আমাদের ও তো ইনশিওর করতে হবে কি ওরকম গন্ডগোল না হয়। তো যে গন্ডগোল নিয়ে হবে ওখানে পুলিশ গিয়ে ব্যবস্থা নেবে। পঞ্চায়েতের ক্ষেত্রে দেখেছিলাম যে আমরা ভাঙড় এলাকা বিভিন্নভাবে অশান্ত হয়েছিল, তারপরে মাঝে লোকসভা ইলেকশন গেছে, আবার বিধানসভা ইলেকশন, এই ক্ষেত্রে আলাদাভাবে ভাঙড় ডিভিশনকে আলাদাভাবে কলকাতা পুলিশে অলরেডি এখানে সিএপিএফ চলছে, 3 কোম্পানি দেওয়া হয়েছে, ঠিক আছে। আরও শুনেছি এক্সট্রা বাড়তি ফোর্স আসবে। এছাড়া আমাদের যত পুলিশ অফিসার আছেন ওনারা ঘোরাঘুরি করছেন, ঠিক আছে। তো প্রিভেন্টিভ অ্যাকশন নেওয়া হচ্ছে। তো যদি কোথাও এরকম হয় তাহলে আমরা ওটা ওইভাবে শক্তভাবে ডিল করব। বললাম যে মেজারগুলো আমি সিবিএম সঙ্গে যেগুলো আমি ইনোমিনেট করলাম ওইগুলো কাজ হচ্ছে। স্যার কালকে সাপ্লিমেন্টারি নিউজ বেরোচ্ছে, সেক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রকের থেকে যে নিরাপত্তাটাকে জোরদার করতে হবে সেটা নিয়ে স্যার হ্যাঁ ওটা আছে, তো ওটাও আমরা ব্যবস্থা করেছি। একটা থাকবে, বিভিন্ন জায়গায় লোক থাকবেন, আমাদের কেন্দ্রীয় বাহিনী লোক থাকবে, লোকাল পুলিশ থাকবে, ঠিক আছে, কি কোনো রকম এরকম না হয়, সিচুয়েশান গন্ডগোল না হয়। হ্যাঁ নাকা চলছে, নাকা চলছে বিভিন্ন জায়গাতে। এখানে 4খানা নাকা আছে ভাঙার এসি হিসাবে, 4টা এফএসটি 4টা এসএসটি চলছে। আরেকটা আলাদা প্রশ্ন হচ্ছে আরজিকর ইস্যু নিয়ে। স্যার আরজিকর ইস্যু নিয়ে যারা লিফটের দায়িত্বে ছিলেন, পিডব্লিউডি বা প্রস্তুতকারী সংস্থা, এদের কাউকে এক্সামিন করা হয়েছে এখন পর্যন্ত? তদন্ত এখন চলছে। ওই যে 4 জনকে করা হয়েছে, আটক করা, অ্যারেস্ট করা হয়েছে, রিমান্ড মিলিয়ে 5 আদমিকে। তো ওরা একটা ছিল ওইখানে, মানে একটু নেগলিজেন্স হয়েছে, কেন অনেকক্ষণ ওই ভদ্রলোক এবং ওনার ফ্যামিলি নিচে ছিল, চিৎকার চেঁচামেচি করেছে, ঠিক আছে। তো ওইগুলো তদন্তে হবে, আরও যদি কেউ পাওয়া যায় কারো তো আমরা করবো। কিন্তু আপাতত আমরা পেয়েছি কি তখন যারা লিফটম্যানগুলো ছিল ওদের একটা দায়বদ্ধতা ছিল। শোনা যাচ্ছে 5 জনের ডিউটি রোস্টার আর অন্য ডিউটি রোস্টার নাকি ম্যাচ করছে না, এরা কি ডিউটিতেই ছিল না কে দেখেছে ডিউটি করতে বলা হয়েছে, এরকম কিছু পাওয়া যাচ্ছে? ওটা আমি যারা, হ্যাঁ ওটা হবে, মানে যারা তখন ডিউটি হিসাবে দায়িত্বে ছিল, এবার দায়িত্বে ছিল তখন আসেনি বা ওর জায়গায় অন্য লোক ডিউটি করছে, এটা তো অন্য বিষয় আছে। মানে যে ডিউটি রোস্টার হিসাবে এবং ফিজিক্যালি প্র্যাকটিক্যালি যে তদন্তে আমরা জানলাম কি এরা লিফটম্যানের ডিউটিতে ছিল, এরা ওইখানে ছিল গার্ডের ডিউটিতে ছিল, ওদেরই এটা করা হয়েছে। এরপরে যদি আরও কারো কিছু পাওয়া যায় তো ওটা দেখা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আরজি করে লিফট বিভ্রাটে ফরেন্সিক পরীক্ষা। লিফটের তত্ত্বাবধানে রয়েছেন পিডব্লিউডির আধিকারিক কর্মীরা। পিডব্লিউডির ইলেকট্রিক্যাল বিভাগের কর্মী আধিকারিকদের তলব। সোমবার তাদের ঘটনাস্থলে আসতে বলা হয়েছে। পিডব্লিউডির কর্মীদের উপস্থিতিতে ফের ফরেন্সিক পরীক্ষা। প্রাথমিক পরীক্ষায় লিফটে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার তথ্য, এই নিয়ে বিস্তারিত পরীক্ষা চালাতে পিডব্লিউডির কর্মীদের ডাকা হয়েছে। লিফট প্রস্তুতকারী সংস্থার আধিকারিকদেরও আসতে বলা হয়েছে। সেন্সর লিভার সহ অন্য প্রযুক্তিগত পরীক্ষার জন্য এই সিদ্ধান্ত। 3 বছরের শিশুর নাকের ভেতরে বেলুন, অসুস্থ শিশুকে চিকিৎসা না করে ফেরানোর অভিযোগ কোচবিহার জেলা হাসপাতালে। পরবর্তীতে অপারেশন করে প্রাণ বাঁচালো আলিপুরদুয়ারের একটি গ্রামীণ হাসপাতাল। কোচবিহার জেলার পুন্ডিবাড়ি এলাকা, এখানকার একটি পরিবারের ছোট শিশু কন্যা, বয়স 2 বছর 9 মাস। বুধবার সন্ধে বেলুন নিয়ে খেলা করছিল শিশু। হঠাৎ নাকের ভিতরে ঢুকে যায় বেলুনের একটি অংশ, ফলে নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছিল। তড়িঘড়ি শিশুকে নিয়ে যাওয়া হয় স্থানীয় পুন্ডিবাড়ি স্বাস্থ্যকেন্দ্রে। অবস্থার অবনতি দেখে স্থানান্তরিত করা হয় কোচবিহার জেলা হাসপাতালে।
পরিবারের অভিযোগ, রাতেই ভর্তি করা হয় কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে। এক্স-রে করা হয়। পরিবারের অভিযোগ, এক্স-রে রিপোর্ট দেখার পর শিশুকে সুস্থ না করেই ফিরিয়ে দেয় কোচবিহার জেলা হাসপাতাল। পরিবারের অভিযোগ, হাসপাতালে পর্যাপ্ত যন্ত্র না থাকায় চিকিৎসা হবে না বলে জানান জেলা হাসপাতালের চিকিৎসক। ওটা খেলা করতেছিল, বেলুনের টুকরো নিয়ে আমার নাকের মধ্যে ঢুকাই দিয়েছিল, ঢুকায় পরে ওটা ভিতরে চলে গেছিল। তারপরে পূর্ণিবাড়ি আসছিলাম, পূর্ণিবাড়ি থেকে হয় নাই, ওইখান থেকে রেফার করছিল কোচবিহার, কোচবিহার থেকে পরে নিয়ে গেছি কোচবিহার। তখন রাত্রে 8টা বাজে, ওখানে 2 ঘন্টা বসেছিলাম। পরে 2 ঘন্টা পরে ডাক্তার আসলো, আসা দেখলো, ওটা বললো বের করা যাবে না, এখানে যন্ত্র নেই। যদি পেশেন্ট পার্টি কোনো অফিসের অভিযোগ করে তাহলে আমি মানে তদন্ত করে ব্যবস্থা নেবো আর কি। পেশেন্ট পার্টি আমাদের কাছে কোনো যোগাযোগ করেনি, মানে এমজেএনে ওনারা যোগাযোগ মানে পরবর্তীকালে যোগাযোগ করেনি এবং কোনো অফিসিয়ালি কোনো কমপ্লেনও করেনি। প্রোটোকল থাকে, মানে আমরা দুম করে একটা কিছু কাউকে শোকজ বা কিছু করতে পারিনি। যদি কোনো কমপ্লেন করে তাহলে আমরা অ্যাকশন আবার শোকজ করবে, যেটা ব্যবস্থা নেবো আর কি। তো এরকম নাকে তো প্রায় প্রতিদিন মানে 2 থেকে 3টে করে বের হয়। সময় নষ্ট না করে অসুস্থ শিশুকে নিয়ে যাওয়া হয় 35 কিলোমিটার দূরে আলিপুরদুয়ার যশোডাঙ্গা গ্রামীণ হাসপাতালে। ভর্তি করানো হয়, শুরু হয় অপারেশন। অবশেষে নাক থেকে বেলুন বের করানো সম্ভব হয়। এখন সম্পূর্ণ সুস্থ 3 বছরের ওই শিশু। কোথায় আসছেন? যশোডাঙ্গা। আচ্ছা, এখন কি পরিস্থিতি আছে আপনার বাচ্চা? এখন ভালো আছে, সুস্থ। বেলুনটা কি বের হয়েছে? কত বড় বেলুন ছিল মোটামুটি? আচ্ছা, ফরেন বডি বা এখানে এই ক্ষেত্রে বেলুনের হচ্ছে একটা টুকরো, সেটা বাচ্চারা নাকের মধ্যে ঢুকিয়ে বসেছিল। এগুলো বের করা নাই, এগুলো মাঝে মাঝে আমাদের কাছে কেস আছে, এটাও সেরকমই একটা কেস এসেছিল। খুব জটিল সেটাও বলবো না, এটা যে মানে বিশাল কিছু এর লাগে সেরকম ব্যাপারটা অবশ্যই নয়। ঠিক আছে, তো ইন্ডিয়ান হাসপাতাল থেকে রেফার হয়েছে কিনা সেটা যতক্ষণ না তার কোনো প্রমাণ পাচ্ছি, তাই এই ব্যাপারে কিছু বলতে পারবো না। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকারের রিপোর্ট, নিউজ 18 বাংলা। হাদি খুনে অভিযুক্ত 2 ধৃতকে বিধাননগর আদালতে পেশ। 14 দিনের পুলিশ হেফাজত শেষে ধৃত ফয়জল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে আদালতে পেশ। 12ই ডিসেম্বর বাংলাদেশের ইনকিলাব মঞ্চের নেতা তরুণ নেতা ওসমান হাদিকে গুলি, আর সেই ঘটনায় হাদি খুনে অভিযুক্ত 2 ধৃতকে বিধাননগর আদালতে পেশ। কথা বলবো, অনুপ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অনুপ, হাদি হামলা যে 2 অভিযুক্ত যাকে গ্রেপ্তার করা হয়েছিল সেই 14 দিন হেফাজত শেষ হওয়ার পরবর্তী ক্ষেত্রে আজকে তাদেরকে আবারও আদালতে পেশ করা হলো। একদিকে ফয়জল করিম মাসুদ রাহুল, অন্যদিকে আলমগীর হোসেন, এই দুজনকে আদালতে পেশ করা হলো এবং 14 দিনের যে রিমান্ড ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এসটিএফের পক্ষ থেকে। 22 মার্চ যে বিধানসভা আদালতে প্রথম তাকে তোলা হয়েছিল তখন কিন্তু 14 দিন হেফাজত নেয়। এই মেয়াদ যখন শেষ হয় আজকে আদালতে তাকে পেশ করা হয়। সেক্ষেত্রে দেখা যায় যে এই যে খুনের 2 অভিযুক্ত তারা কিন্তু একাধিক তথ্য একাধিক জিজ্ঞাসাবাদে এই খুনের কথা স্বীকার করেছে, এমনটা কিন্তু এসটিএফের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে। শুধুমাত্র এই এসটিএফের পক্ষ থেকে এই হেফাজত নেওয়া শেষ হলেই পরবর্তী ক্ষেত্রে এনআইএর পক্ষ থেকে আজকে কিন্তু আদালতে ইতিমধ্যেই পিটিশন দাখিল করা হয়েছে এবং তাদেরকে জেলে গিয়ে পরবর্তী ক্ষেত্রে এনআইএ জিজ্ঞাসাবাদ করে সেই পিটিশন ইতিমধ্যেই বিধাননগর আদালত এখানে পেশ করা হয়েছে। পরবর্তী ক্ষেত্রে দেখা যায়, লক্ষ্য করা যায় আজকে এই যে গোটা ঘটনা শোনার পরে এসিএম আদালতের পক্ষ থেকে এই হাদি খুনে হত্যা মামলায় 2 অভিযুক্ত তাদেরকে 2রা এপ্রিল পর্যন্ত এসটিএফ যে মামলা সেই মামলায় জেল হেফাজতের ইতিমধ্যে নির্দেশ দিয়েছে। বেশ। বাংলাদেশের ইনকিলাব মঞ্চের তরুণ নেতা ওসমান হাদি, গত বছরের ডিসেম্বরে তাকে খুন করা হয়। 12ই ডিসেম্বর গুলি করে দুষ্কৃতীরা। চিকিৎসার জন্য হাদিকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে। 18ই ডিসেম্বর তিনি মারা যান। এই হাদি খুনের ঘটনায় 2 অভিযুক্ত রাহুল ওরফে ফয়জল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। এর মধ্যে ফয়জল কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়ায় ভিডিও প্রকাশ করেন, এমনটাই দাবি। জি, আমি ফয়জল করিম মাসুদ। হাদি খুনে অভিযুক্ত ফয়জল ও আলমগীরকে গ্রেফতার করেছে বেঙ্গল পুলিশের এসটিএফ। শনিবার রাতে পশ্চিমবঙ্গের বনগাঁ বাগদা রোড থেকে 2 জনকে গ্রেফতার করা হয়। 2 জনকে 14 দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে বিধাননগর আদালত। ডিসেম্বরে ঢাকা পুলিশ জানায় হাদিকে খুনের পরে মেঘালয় হয়ে ভারতে ঢোকে 2 অভিযুক্ত।
ঘটনার দিনই শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ ওরফে রাহুল এবং তার সহায়তাকারী মোটরসাইকেল চালক মোহাম্মদ আলমগীর শেখকে শনাক্ত করা হয়। আসামিদেরকে চিহ্নিত করার পূর্বেই তারা সীমান্ত পাড়ি দিতে সক্ষম হয়। সীমান্ত পার করে ভারতের মেঘালয় রাজ্যে জনৈক পুত্তির নিকট হস্তান্তর করে মেঘালয় পুলিশের সাথে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি, তারা ইতোমধ্যে পুত্তি ও স্বামীকে গ্রেফতার করেছে। ধৃতদের জেরা করে বেঙ্গল পুলিশের এসটিএফ জানতে পেরেছে ফয়সাল এবং আলমগীর বাংলাদেশ থেকে মেঘালয় ঢোকে, সেখান থেকে শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে গা ঢাকা দিয়ে থাকে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বুঝে বাংলাদেশে ফেরার ছক কষেছিল বনগাঁ সীমান্ত হয়ে। তার আগেই বেঙ্গল পুলিশের এসটিএফ এর জালে শনিবার হাদি খুনে 2 অভিযুক্তকে বনগাঁ বাগদা রোড থেকে গ্রেফতার করা হয়। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে, এই নিয়ে বাংলাদেশের অনেকের মধ্যে ক্ষোভ। এরই মাঝে হাদি খুনে 2 অভিযুক্তকে বেঙ্গল পুলিশের এসটিএফ যেভাবে গ্রেফতার করলো তা কি ক্ষতি প্রলেপ? বাংলাদেশ বারবার অভিযোগ করেছিল যে ওসমান হাদির যা খুনি তারা ভারতে পালিয়ে গিয়েছিল, তারা উত্তর পূর্ব ভারতে বেঙ্গলে ঢুকে আবার বেঙ্গল বর্ডার দিয়ে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করার মুহূর্তে পশ্চিমবঙ্গ যে ইন্টেলিজেন্স পুলিশে তারা গ্রেপ্তার করে 2 খুনিকে। এটা একটা বড় সাফল্য। বাংলাদেশ ভাববে ভারতের সদিচ্ছা রয়েছে, বাংলাদেশের যে অপরাধী তাদেরকে ধরা গ্রেপ্তার করে তাদেরকে বন্দী প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে মানে খুব শীঘ্রই বাংলার সাথে তুলে দেবে। অর্থাৎ ভারতের যে সদিচ্ছা রয়েছে এটা একটা প্রমাণ। দ্বিতীয়ত হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অ্যাক্টিভিজম সেটা যে আছে এবং তারা যে সক্রিয় হলে মানে অপরাধীদের গ্রেপ্তার করতে পারে সেটাও প্রমাণ। অনেকেরই প্রশ্ন, বাংলাদেশে হাদি খুনে 2 অভিযুক্ত কিভাবে মেঘালয় সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ল? তাহলে কি মেঘালয় সীমান্তে যথেষ্ট নজরদারির অভাব? আপনি যদি বর্ডার এলাকাতে যান তাহলে আমি বর্ডার স্টাডি করে দেখেছি যে একজন বিএসএফ যেখানে থাকেন, পরবর্তী বিএসএফ যে মেম্বার তার দূরত্ব 1 থেকে 1.5 কিলোমিটার। মাঝখানে যে কখনো খাল, কখনো জমি, কখনো কচুরিপানার আবর্জনা, সেখান থেকে তারা পালিয়ে আসে এবং সেখানে কিন্তু বিএসএফ কেও ম্যানেজ করা যায়। এটা শুধুমাত্র স্টেট পুলিশের দায় নয়, এটা মেন দায়িত্ব কেন্দ্রীয় মানে বাহিনী এবং যারা বর্ডার সিকিউরিটি ফোর্স তাদের। নিউজ 18 বাংলা। ভাঙড়ের পোলের হাটে আইএসএফ টিএমসি ঝামেলা, দেওয়াল লেখা ঘিরে বচসা মারামারি ভাঙড়ের পোলের হাটে। কুলবেরিয়ায় উত্তেজনা যে ছবি আপনারা দেখছেন, ভাঙড়ের পোলের হাটে আইএসএফ তৃণমূল ঝামেলা। কথা বলবো কল্যাণ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। কল্যাণ, কি থেকে ঝামেলা সূত্রপাত? একেবারেই রুমেলা জানিয়ে রাখি, এই কুলবেরি এলাকায় সকালে দেওয়াল লেখনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে আইএসএফ এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় আহত আইএসএফ এবং তৃণমূলের একাধিক কর্মী। মূলত আইএসএফ কর্মীরা এলাকায় দেওয়াল লিখনের কাজ চালাচ্ছিল, যখন সেই সময় তৃণমূল কর্মীরা বাধা দেয় বলে অভিযোগ এবং সেই বাধা দেওয়াকে কেন্দ্র করে প্রথমে বচসা এবং পরে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পোলেরহাট থানার বিশাল পুলিশ বাহিনী তারা ঘটনাস্থলে যায় এবং তারই পাশাপাশি সেন্ট্রাল ফোর্সের কর্মীরাও তারাও যায়। এলাকায় যে সমস্ত মানুষজন জমায়েত করেছিল তাদেরকে লাঠি উঁচিয়ে এলাকা ফাঁকা করে দেয়। পরে নতুন করে যেন কোনো রকম অশান্তি না ছড়িয়ে পড়ে সেদিকেই নজর রাখছে পুলিশ। তবে আহত হচ্ছে ইতিমধ্যেই যে সমস্ত কর্মী সমর্থকরা, তাদেরকে জিরানগাছা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে চিকিৎসা চলছে। এখনো পর্যন্ত কোন দলের পক্ষ থেকে কিন্তু থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি, কিন্তু পুলিশ এলাকায় টহল দিচ্ছে। রুমেলা, তুমি আমাদের সঙ্গে থাকো, আরো একবার সেই ছবি দেখাই। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় কেন্দ্রীয় বাহিনী, ইতিমধ্যেই তৃণমূল আইএসএফ ঝামেলা যে ছবি আপনারা দেখছেন, প্রচুর কেন্দ্রীয় বাহিনী এলাকায়। ভাঙড়ের পোলের হাটে আইএসএফ তৃণমূল ঝামেলা, দেওয়াল লেখা ঘিরে বচসা মারামারি। কথা বলবো, প্রতিনিধি কল্যাণ রয়েছেন সঙ্গে। কল্যাণ, সামান্য দেওয়াল লেখা ঘিরে এমন কি হয়ে গেল যেখানে বচসা থেকে মারামারি, ইনফ্যাক্ট কেন্দ্রীয় বাহিনী নামাতে হলো? একেবারে রুমেলা জানিয়ে রাখি, ভাঙড় কিন্তু বরাবরই আইএসএফ এবং তৃণমূলের মধ্যে একটি টানটান উত্তেজনামূলক এই হচ্ছে বিধানসভায়। এখানে তৃণমূলরা যেমন তাদের 1 ইঞ্চি মাটি থাকতে না, তারই পাশাপাশি যেহেতু প্রাক্তন বিধায়ক আছে নওজল সিদ্দিকী, ফলে আইএসএফ এর এখানে যথেষ্ট শক্তিশালী, ফলে কেউ কারোর বিরুদ্ধে এতটুকু জমি ছাড়তে না। সেখানে দাঁড়িয়ে আজকের যখন যে এলাকায় মূলত এই দেওয়াল লেখার কাজ চলছিল সেখানে তৃণমূল যথেষ্ট শক্তিশালী, সেখানে যখন আইএসএফ কর্মী সমর্থকেরা দেয়াল লিখতে যায় তখনই তৃণমূল কর্মী থেকে শুরু করে যে সমস্ত এলাকার নেতৃত্ব ছিল তারা বাধা দেয় বলে অভিযোগ।
আর এদিকে দেখুন দুই দাঁতালের লড়াই, সাঁকরাইলে ক্যামেরাবন্দি রুদ্ধশ্বাস ভিডিও। এলাকা দখলের লড়াই, দুই হাতে তর্জন গর্জন তটস্থ স্থানীয়রা। এলাকা দখলের লড়াই দুই দাঁতালে, সাঁকরাইলে ক্যামেরাবন্দি রুদ্ধশ্বাস ভিডিও। দুই দাঁতালের লড়াই যে ছবি আপনারা দেখছেন, এলাকা দখলের লড়াই দুই দাঁতালে, ঝাড়গ্রামের সাঁকরাইলে ক্যামেরাবন্দি রুদ্ধশ্বাস ভিডিও। সাত সকালে লোকালয়ে দলছুট হাতি। বানারহাটের নাথুয়া রেঞ্জের পশ্চিম খয়েরকাটা এলাকায় হাতি আতঙ্কে গ্রামবাসী। খাবারের খোঁজে লোকালয়ে ঢুকে পড়ে দলছুট হাতি। হাতিকে জঙ্গলে ফেরত পাঠান বনকর্মীরা।